তানভীর আসছো বা সাজিদ? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের আসসালামু আলাইকুম। আগের ক্লাসে খুব সম্ভবত আমি মার্টনের অ্যানোমি থিওরি পড়াইছিলাম। আজকে ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স চ্যাপ্টারটা শেষ করে দিব। ফার্স্টে হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি। ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি হলো এডউইন সাদারল্যান্ডের। তো সাদারল্যান্ডের মতে ক্রিমিনাল বিহেভিয়ারটা, মানে এই থিওরিটাকে অনেকে লার্নিং থিওরিও বলে, যে ক্রিমিনাল বিহেভিয়ারটা মানুষ আসলে বাই বর্ন কেউ ক্রিমিনাল হয় না, মানে জন্মগতভাবে কেউ ক্রিমিনাল হয়ে বা ক্রিমিনাল হয়ে কেউ জন্ম নেয় না। আফটার বার্থ সে নানান পরিবেশ পরিস্থিতির পার্সপেক্টিভে সে ক্রিমিনাল বিহেভিয়ারটা লার্ন করে, এবং এই ক্রিমিনাল বিহেভিয়ারটা লার্ন করে থ্রু ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন। মানে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সোশ্যাল বিং, সে নানান ধরনের মানুষের সাথে মিশে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশনে সে বিলং করে, সেখান থেকে ইন্টারাকশনের মাধ্যমে সে ক্রিমিনাল বিহেভিয়ার গুলা লার্ন করে। তো এই ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরির 9টা প্রিন্সিপালস আছে, আমরা প্রিন্সিপালস গুলো একটু দেখব। প্রথম প্রিন্সিপাল হলো ক্রিমিনাল বিহেভিয়ার ইজ লার্নড বিহেভিয়ার। ক্রিমিনাল বিহেভিয়ারটা মানুষ লার্ন করে, মানে যেটা আমরা বললাম যে বাই বর্ন কেউ ক্রিমিনাল হয় না। সো সেকেন্ড প্রিন্সিপাল বলতেছে ক্রিমিনাল বিহেভিয়ারটা মানুষ কিভাবে লার্ন করে। ক্রিমিনাল বিহেভিয়ার ইজ লার্নড বাই ইন্টারঅ্যাক্টিং উইথ আদার পিপল, বাই কমিউনিকেটিং উইথ ওয়ার্ডস অ্যান্ড জেস্টার্স। মানে ক্রিমিনাল বিহেভিয়ারটা মানুষ লার্ন করে থ্রু ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশনটা কাদের সাথে? উইথ আদার পিপল। আর এই ইন্টারঅ্যাকশনটা পসিবল হয় কিভাবে? মানুষের সাথে কমিউনিকেশনের মাধ্যমে। আর আমরা কমিউনিকেট করি কিভাবে? নর্মালি দুইটা ওয়েতে আমরা কমিউনিকেট করি। একটা হচ্ছে ইউজিং ওয়ার্ডস, আর একটা হচ্ছে ইউজিং জেস্টার্স। এখন ওয়ার্ডটা তোমার দুই ভাবে ইউজ করি আমরা, একটা হচ্ছে ভার্বালি আর একটা হচ্ছে রিটেন। ওয়ার্ডটা আমরা দুই ভাবে করতে পারি ইউজ, একটা হচ্ছে ভার্বালি আর একটা হচ্ছে রিটেন। আর আরেকটা ফর্মস অফ কমিউনিকেশন হচ্ছে থ্রু জেস্টার্স। সো আমরা যদি দুইটা প্রিন্সিপাল দেখি, প্রথমটা বলতেছে ক্রিমিনাল বিহেভিয়ার ইজ লার্নড বিহেভিয়ার, মানে ক্রিমিনাল বিহেভিয়ার মানুষ শিখে। দ্বিতীয়টাতে এসে বলতেছে ঠিক আছে, ক্রিমিনাল বিহেভিয়ার মানুষ শিখে, কিন্তু কিভাবে শিখে? কিভাবে শিখে? বাই ইন্টারঅ্যাক্টিং উইথ আদার পিপল। আর 3 নম্বর প্রিন্সিপাল এসে বলতেছে the main portion of learning the criminal behavior happens among small groups of people. মানে এই যে আমরা একটু আগে বলে আসলাম যে ক্রিমিনাল বিহেভিয়ারটা লার্ন করে মানুষ ইন্টারাকশনের মাধ্যমে ফ্রম আদার পিপল, 3 নম্বরে এসে বলতেছে আদার পিপলের সংখ্যাটা ভেরি স্মল। আমি যদি 3টা প্রিন্সিপাল আরেকবার দেখি, প্রথমটা কি বলতেছে? প্রথমটা বলতেছে ক্রিমিনাল বিহেভিয়ারটা মানুষ লার্ন করে বাই বর্ন কেউ ক্রিমিনাল না, সো সে সেটা লার্ন করে। সেকেন্ড প্রিন্সিপালে বলতেছে কিভাবে লার্ন করে। লার্ন করে হচ্ছে ইন্টারঅ্যাক্টিং উইথ আদার পিপল। আর থার্ডটা বলতেছে ওই যে আদার পিপলের সংখ্যাটা, যাদের কাছ থেকে লার্ন করে, ওই আদার পিপলের সংখ্যাটা ভেরি স্মল গ্রুপস অফ পিপল। এই হচ্ছে 3টা প্রিন্সিপালস। 4 নম্বর প্রিন্সিপালে বলতেছে যে এই যে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশনের মাধ্যমে মানুষ ক্রিমিনাল বিহেভিয়ার লার্ন করে, আমরা বললাম এই লার্ন করার ক্ষেত্রে মানুষ মেইনলি দুইটা জিনিস লার্ন করে। প্রথমত দুইটা জিনিস লার্ন করে, একটা কি? একটা হলো লার্নিং দ্য টেকনিক্স অফ কমিটিং এ ক্রাইম, আর একটা হলো লার্নিং দ্য মোটিভেশন এন্ড অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য ক্রাইম। সো মানুষ টেকনিকটা একটা জিনিস যেটা লার্ন করে। মানে ধরো আমরা ছেলেদের ক্ষেত্রে যদি বলি, আমাদের ক্রিমিনাল বিহেভিয়ার বা ডেভিয়েন্ট বিহেভিয়ার বা অফেন্সিভ বিহেভিয়ার গুলো শুরুর দিকে স্টার্ট হয় কি দিয়ে? ছেলেদের ধরো গালি দেওয়া আরেকজনকে, ছেলেদের সিগারেট খাওয়া, এরপরে হতে পারে রাস্তায় মেয়েদেরকে ডিস্টার্ব করা, টিজ করা, এই জিনিসগুলা দিয়ে ধরো স্টার্টিং হয়। সো এখানে তুমি হয়তো তোমার ফ্রেন্ডদের কাছ থেকে দেখে শুনে লার্ন করো যে কিভাবে কোন জিনিসটা, সিগারেট কেমনে খাইতে হবে, কোন গালিটা কোথায় দিচ্ছে, এই টেকনিক্স গুলা, কোন মেয়েকে কিভাবে ডিস্টার্ব করতে হবে, এই টেকনিক্স গুলা লার্ন করে ফেলে। বাট তার আগে মেইনলি যেটা আসে মানুষের মধ্যে চেঞ্জ, সেটা হচ্ছে মোটিভেশন এন্ড অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য ক্রাইম। মোটিভেশন এন্ড অ্যাটিটিউডসটা কি?
ধরো 5 জন ছেলের একটা ফ্রেন্ড সার্কেল, এখানে সবাই সিগারেট খাইতে জানে না, সবাই গালি দিতে জানে না, সবাই রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে না, এর মধ্যে 2-1 জন ধরো ইনোসেন্ট আছে। এখন সে কিসের জন্য ইনোসেন্ট? কারণ তার কাছে মনে হয় এই জিনিসগুলো খুবই খারাপ, মানে ওই কাজগুলোর প্রতি তার যে অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্যাট ক্রাইম, মানে ওগুলোর প্রতি তার অ্যাটিটিউডটা হচ্ছে নেগেটিভ, যে না এই কাজগুলা করা যাবে না কারণ এই কাজগুলা খারাপ। তখন আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা কি করি, ধরো কেউ যদি 2-1 জন একটু ভদ্র টাইপের থাকে, তারে হয় আতেল বলি, নয় যে কোনো টাইপের স্ল্যাং ইউজ করি বা একটা কিছু বলে তারে বুঝাইতে চাই, মানে তারা অলওয়েজ ডিফেম করি আমরা, মানে তারা ইনসাল্ট করি, করে করে তাকে বলি আরে বেটা তুই যদি এখন সিগারেট না খাস, এখন যদি এটা না করিস তাহলে কবে করবি, এখন তো এটা সবাই করে, মানে এই ধরনের ওয়ার্ডস গুলো ইউজ করে আমরা আসলে তাদেরকে মোটিভেট করার ট্রাই করি। সো যখন দ্যাট পারসন ইজ গেটিং মোটিভেটেড, তখন তার যে অ্যাটিটিউডটা ছিল নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট ক্রাইম বা টুয়ার্ডস দ্যাট অফেন্সিভ অ্যাক্টিভিটিস, ওই নেগেটিভ অ্যাটিটিউডটা তার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে হয় পজিটিভ হয়, নয় নিউট্রালাইজ হয়। তখন সেও মনে করা স্টার্ট করে, যখন মোটিভেটেড হয়ে যায় যে আরে আমার তো আরো 10টা ফ্রেন্ড এটা করতেছে, আমি যদি না করি তাহলে তো ভালো হচ্ছে না, অথবা এখন এই বয়সে এটা করতেই পারি, সমস্যা নেই, এগুলো অ্যাকসেপ্টেবল। এই ধরনের মোটিভেশনের ফলে তার মধ্যে অ্যাটিটিউডটা ওই জিনিসটার প্রতি চেঞ্জ হয়ে আগে সিভিয়ার নেগেটিভ থেকে এখন সেটা নিউট্রালাইজড পজিশনে চলে আসে, যে হ্যাঁ করতেই পারে। তখন সে ওই ক্রাইম করার তার পসিবিলিটিটা বেড়ে যায় এবং সে আস্তে আস্তে ওই টেকনিক্স গুলো লার্ন করে। এই ছিল 4টা প্রিন্সিপাল। নাম্বার 5 এসে বলতেছে লিগাল কোডস ডেমনস্ট্রেট হোয়াট ইজ গুড অর ব্যাড এন্ড প্রোভাইড মোটিভেশন ফর ক্রাইমস। মানে লিগাল কোড বলতে বোঝাচ্ছে যে এই যে আইন কানুন, ল, রুলস, রেগুলেশন সোসাইটির যে আছে, এগুলো আমাদেরকে বলে দেয় ডেমনস্ট্রেটস হোয়াট ইজ গুড অর ব্যাড, মানে কোনটা ভালো কোনটা খারাপ। এটা যখন বলে দেয়, এটা বলে দিয়ে নাকি আমাদেরকে ক্রাইম করার প্রতি একটা মোটিভেশন ক্রিয়েট করে। এখন এটা অনেক সময় করে, মানে এই লিগাল কোড বা যদি ফোর্স করা হয় যেটা করতে পারবে না, এটা অনেক সময় করে। কারণ ধরো আজকে বাজারে একটা মুভি রিলিজ হয়েছে, এখন মুভিটা ফ্লপ হয়েছে, মুভিটা কোনো দর্শক দেখতে যাচ্ছে না, অথবা ইউটিউবে অত ভিউ হচ্ছে না, এই ধরনের কোন একটা হইলো। এখন মুভিটারে চালানোর জন্য, বেশি ভিউয়ার্স বাড়ানোর জন্য কি করা যেতে পারে? কয়েকটা টেকনিক বলো তো, যে স্যার এই করা যেতে পারে। সুন্দর সুন্দর পোস্টার ছাপানো। সুন্দর সুন্দর পোস্টার ছাপাইতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা একটা হইলো, পোস্টার ছাপাইলা। আর সুন্দর সুন্দর পোস্টার ছাপাইলা, ঠিক আছে, আর স্যার ইন্টারনেট বা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করা ট্রেলার দিয়ে। টিভিতে অ্যাডভার্টাইজ কন্ট্রোল। ওকে ফাইন, দিস ক্যান বি দ্য ওয়েজ টু প্রমোট দ্য ভিউয়ার্স। বাট আরেকটা ভালো হইতে পারে যে ধরো বলে দেওয়া হলো যে এই, বুঝি নাই, রোস্ট করা। হ্যাঁ রোস্ট করা হইতে পারে। এটা ধরো একটু 18 প্লাস জিনিস পাই দিলে স্যার মানুষের দেখতে আগ্রহী হয়। এখন এটা তো মুভি রিলিজ হয়ে গেছে, তুমি ওটা কেমনে দেখাবা? মানে তুমি যে কোনো একটা ক্লিপিংস অ্যাড করবা, ওটা তো তোমার সুযোগ নেই। তুমি আরেকটা কাজ করতে পারো, মানে নট নট দ্যাট দিস ইজ দ্য অনলি ওয়ে, বাট একটা হইতে পারে যে এই মুভিটা ব্যান করে দিছে গভর্নমেন্ট, বা যে কেউ বললো যে ধরো ক্যাপশনে দিয়ে দিল যে এই মুভিটা একটা ব্যান মুভি, বা ধরো বলে দিল যে এটা একটা নিষিদ্ধ মুভি। তো যখনই বলে দেওয়া হবে যে এটা একটা ব্যান্ড জিনিস, ধরো বাজারে একটা বই বিক্রি হচ্ছে না, কারো বই, বলে দিল যে এই বইটা সরকার নিষিদ্ধ করে দিছে, এটা বলে দেওয়ার মানে মানুষ যদি পাতাল থেকেও পায়, ওখান থেকে হইলো খুঁজে বের করে দেখা ট্রাই করবে যে কেন এটা নিষিদ্ধ করা হইলো। কারণ কি, as a human being instinctually we are always prone to the banned or prohibited things, যে যেই জিনিসটা আমাদেরকে করতে না করা হয় এটা ইনস্টিংচুয়ালি আমরা করি। এমন অনেক হয়তো ড্রাগ আছে, অনেক হয়তো অ্যাডিকশন আছে যেটা মানুষ একদমই ভালো লাগে না তার করতে, কিন্তু শুধুমাত্র ব্যান্ড বা প্রোহিবিটেড বলে, করা যাবে না বলে সে সেটা আগ্রহের বশবর্তী হয়ে করে। ধরো ইভেন এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে তুমি যদি বলো, ধরো হাতে কোনো একটা মোবাইল ফোন নিয়ে দাঁড়ায় আছে দূরে, তোমার কাছে মনে হয়েছে যে এটা পড়ে গেলে তো ভেঙে যাবে, তুমি বলছো আল্লাহ বাবা এটা ফেলো না,
দেখা যাবে এতক্ষণ ফেলতেছিল না, কিন্তু সে তুমি না করার পরে ফেলে দিচ্ছে। তো মানে আমরা হিউম্যান বিইং হচ্ছে যখন কোনো একটা জিনিস স্ট্রিক্টলি প্রহিবিট করা হয়, সেটা করার জন্য আমরা অনেকখানি মানে ইনস্টিংচুয়ালি মোটিভেটেড হয়ে যাই। নাম্বার 6 এ বলতেছে a person becomes criminal because of frequent criminal patterns। মানে একটা মানুষের সামনে যত বেশি ফ্রিকোয়েন্টলি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হবে, ওই মানুষটার ক্রাইম করার পসিবিলিটি তত বাড়বে। এটা এটা নরমালি এই যে বলতেছে if one is exposed to a repeated criminal scenario, the scenario will eventually rub off on others nearby। এটা হবে, তোমার সামনে একটা ক্রাইম যত বেশি বার হবে, তোমার আসলে ওই ক্রাইমটার প্রতি ইউজ টু বা নিউট্রালাইজড হয়ে যাওয়ার পসিবিলিটি তত বেশি। এবং এই ফ্রিকোয়েন্সির সাথে উনি 7 নাম্বার প্রিন্সিপালে এসে আরো 3টা জিনিস অ্যাড করছেন। টোটাল 4টা কনসেপ্টকে উনি অ্যাড করে বলতেছেন যে একটা মানুষের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়ানোর পিছনে 4টা জিনিসই ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমরা বললাম, আরেকটা হচ্ছে ডিউরেশন। ডিউরেশন মানে তোমার সামনে যত বেশি দিন ধরে একটা ক্রাইম হবে, তোমার ওই ক্রাইমটা করার পসিবিলিটি তত বাড়বে। এখন ফ্রিকোয়েন্সি আর ডিউরেশনের মধ্যে পার্থক্যটা হলো ফ্রিকোয়েন্সিও যত বেশি, ডিউরেশনও যত বেশি বুঝাইছে, বাট ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হাউ মেনি টাইমস ইউ আর এক্সপেরিয়েন্সিং দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, হাউ মেনি টাইমস। আর ডিউরেশনের ক্ষেত্রে হাউ লং ইউ আর এক্সপেরিয়েন্সিং দ্যাট। দেন হলো প্রায়োরিটি। প্রায়োরিটি মানে তুমি কত প্রায়র এজ থেকে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এক্সপেরিয়েন্স করতেছো, কত প্রায়র এজ থেকে। মানে ধরো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস একটা চাইল্ডের সামনে হচ্ছে, আর সেম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা একটা অ্যাডাল্টের সামনে হচ্ছে, কার ওই ক্রাইমটা করার পসিবিলিটি বেশি? বলো, একটা ক্রাইম অলওয়েজ একটা চাইল্ডের সামনে হচ্ছে, ধরো যার বয়স 7, 8, 9, 10 বছর, আর আরেকটা ক্রাইম অলওয়েজ একটা বড় মানুষের সামনে হচ্ছে, কার ওই ক্রাইমটাতে এঙ্গেজ হওয়ার পসিবিলিটি বেশি? স্যার চাইল্ড, কজ ডিউরেশনটা বেশি। এক হচ্ছে ডিউরেশন বেশি, ডিউরেশন থেকে কারণ কি প্রায়র এজ বলতে বুঝাইছে যে তুমি যত প্রায়র এজে থাকবা তুমি তত বেশি ভালনারেবল, তুমি তত বেশি সেনসিটিভ, তোমার সেন্সিবিলিটি কমবে, তুমি সেনসিটিভ হবা তত বেশি, কারণ তুমি নাজুক থাকবা তত বেশি সাসেপ্টেবল হবা, যে তোমার কোন একটা জিনিসের প্রতি রিয়েক্ট করার ক্যাপাসিটি কম থাকবে। ধরো আমার সামনে একটা ক্রাইম হইলে আমি হয়তো বুঝবো যে এটা জিনিসটা খারাপ, আমি হয়তো রিপিট করতে 2বার চিন্তা করব, কিন্তু যদি একটা বাচ্চার সামনে ওই ক্রাইমটা হয় বা একটা খারাপ জিনিস হয়, সে বুঝে না বুঝে সেটা রিপিট করার ট্রাই করবে। সো যত প্রায়র এজে তুমি একটা ক্রাইম দেখবা, তত বেশি তোমার ওই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা করার পসিবিলিটি বাড়বে। দেন হলো ইন্টেন্সিটি। হোয়াট ইজ দ্যাট ইন্টেন্সিটি? ইন্টেন্সিটি বলতে বোঝাচ্ছে রিলেশনশিপের ইন্টেন্সিটি। রিলেশনশিপের ইন্টেন্সিটি কি? ওই যে আমরা একটু আগে বললাম যে অন্য লোকের বা স্মল গ্রুপ অফ পিপলের কাছ থেকে আমরা লার্ন করি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা। স্মল গ্রুপ কেন? কারণ আমাদের সবার সাথে তো অত ভালো রিলেশনশিপ থাকে না। আমাদের সাথে যার সাথে যত বেশি রিলেশনশিপ ইন্টেন্সিভ হবে, তার থেকে একটা বিহেভিয়ার অ্যাডাপ্ট করার সম্ভাবনা আমাদের তত বাড়বে। ধরো একটা ছেলে সবসময় দেখে আসছে যে তার বাবা ড্রাগ নেয়, ড্রাগ এডিক্টেড, আর ওই ছেলে আরেকটা ছেলে ধরো কোন একটা পার্টিতে গিয়ে দেখতেছে যে তার কাজিনরা ড্রাগ নিচ্ছে, সো কার ওই ড্রাগ নেওয়ার পসিবিলিটিটা বাড়বে? অবভিয়াসলি যে বাবার সাথে দেখে আসছে সব সময়, কারণ বাবার সাথে তার রিলেশনশিপের ইন্টেন্সিটিটা বেশি। এখন কারোর সাথে যদি বাবার সাথে রিলেশনশিপের ইন্টেন্সিটি কম হয়, কম্পারেটিভলি ফ্রেন্ডের সাথে রিলেশনশিপের ইন্টেন্সিটি বেশি হইতে পারে, সেই ক্ষেত্রে ফ্রেন্ডেরটা সে অ্যাডপ্ট করবে। বাট কোন একটা ক্রিমিনাল বিহেভিয়ার, মোট কথা হচ্ছে যে তোমার সামনে 2জন ব্যক্তি করতেছে, একজন তুমি যারা চিনো না, জানো না বা কম পরিচিত, আরেকজন হচ্ছে তোমার বেশি ক্লোজ। সো সাধারণত আমরা ক্লোজ যে পারসন, তার বিহেভিয়ারটা অ্যাডপ্ট আমাদের মধ্যে অটোমেটিক হয়ে যায় বেশি। এই হচ্ছে 4টা জিনিস যেটা ইনফ্লুয়েন্স করে। নাম্বার 8 বলতেছে
The learning of criminal behavior by association is similar to all other types of learning. মানে ক্রিমিনাল বিহেভিয়ার যে আমরা লার্ন করি, এই লার্ন করার যে প্রসেস, it is very similar to all other types of learning. All other types of learning এর সিমিলার। all other types of learning বলতে বোঝাচ্ছে আমি, তুমি, আমরা এই সমাজে বসবাস করার ক্ষেত্রে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বা মরে যাওয়ার আগ পর্যন্ত যে জিনিসগুলা লার্ন করি ইন জেনারেলি সোসাইটি থেকে, ওই ক্রিমিনাল বিহেভিয়ারের লার্নিং প্রসেসটা অলমোস্ট সেম। মানে এখানে আসলে ইনিশিয়ালি কাউকে শুরুতে ট্রেনিং দিয়ে, স্পেশাল ট্রেনিং দিয়ে ক্রিমিনাল বানায় না। ধরো অল আদার টাইপস অফ লার্নিং কি, ধরো তুমি ছোটবেলায় থেকে নিজের হাতে ভাত খাইতে জানতা না, তুমি জুতার ফিতা বাঁধতে জানতা না, ক্রিকেটের ব্যাট ধরতে জানতা না, ফুটবলে লাথি দিতে জানতা না, বাট এই জিনিসগুলো তোমাকে কেউ ইনস্টিটিউশন থেকে শিখায় নাই, তুমি নিজে নিজে সোসাইটিতে দেখে দেখে শিখছো। সো এই যে ইনিশিয়াল যে লার্নিং প্রসেসটা, এই সবগুলা জিনিস ক্রিমিনাল বিহেভিয়ারও তার মধ্যে একটা। তুমি এই যে গালি দিতে শিখে গেছো, সিগারেট খাইতে শিখে গেছো, টিস করা শিখে গেছো, চুরি করা হয়তো শিখে গেছো, মিথ্যা বলা শিখে গেছো, এই সবগুলা জিনিসের জন্য তোমার স্পেশাল কোনো ট্রেনিং লাগে নাই। এগুলো অল আদার টাইপস অফ লার্নিং এর মধ্যেই পড়ে। এরপরে আসতেছে নাম্বার 9। নাম্বার 9 বলতেছে ক্রিমিনাল বিহেভিয়ার এন্ড নন ক্রিমিনাল বিহেভিয়ার আর Recording in progress. সাজিদ শুনতেছো আমাকে? জি স্যার, আপনি স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। হ্যাঁ, না আমার তোমার হচ্ছে চুয়েটে ইলেকট্রিসিটি চলে গেছে, ওয়াইফাই অফ হয়ে গেছিল, এখন ওই ডেটা নিছি তো এই জন্য। স্ক্রিন শেয়ার করে okay, so criminal behavior and non-criminal behavior are expressions of the same needs and values. মানে আমরা মার্টিনের থিওরি যে পড়ছি ওখানে একটা কথা ছিল, তাও এখানে দেখি যে in other words the goals of delinquents and non-delinquents are similar. What is different are the means they use to pursue their goals. মানে ক্রিমিনাল হোক আর নন ক্রিমিনাল হোক, মানে সাধারণ মানুষ হোক, দুইটা বিহেভিয়ারের গোল একই। আলটিমেট গোলটা হচ্ছে টু গেইন দ্য এস্টাবলিশমেন্ট। আমরা মার্টিনের থিওরিতে পড়ে আসছি। সো ডিফারেন্সটা কিসে বলো তো? দুইজনের গোলটা একই, ডিফারেন্সটা কিসে? ওয়ে টু অ্যাচিভ। ওয়ে টু Achieve করা ওয়েটা। দুইজনের গোল আলটিমেটলি একই, বাট দ্য ডিফারেন্স ইজ দ্য ওয়ে দে অ্যাচিভ দেয়ার গোলস। এই ছিল সাদারল্যান্ডের থিওরি। আমরা আরেকটা থিওরিটিক্যাল কনসেপ্ট দেখি, পরে ট্রাই করি। এটা পড়ি শেষ। Okay. So another theoretical perspective is situational crime prevention theory. So a situational crime prevention যারা থিওরি দিয়েছেন অনেকেই এটা নিয়ে কথা বলছেন, এর মধ্যে রোনাল্ড ক্লার্কের টেকনিক্স আমরা একটু দেখবো আজকে। বাট এই সিচুয়েশনাল ক্রাইম প্রিভেনশন থিওরির মেইন কথাটা হলো যে কোনো একটা ক্রাইম হওয়ার পরে তুমি পানিশমেন্ট দিবা, এই পানিশমেন্ট দেওয়ার থেকে বা এত কিছু করার থেকে বেটার হচ্ছে তুমি এমন কোন সিচুয়েশন ক্রিয়েট করো যাতে করে ওই ক্রাইমটাই আর না হয় বা ক্রাইমটাকে তুমি প্রিভেন্ট করতে পারো। এটা হচ্ছে সিচুয়েশনাল ক্রাইম প্রিভেনশন থিওরির মেইন প্রপোজিশন। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, এর মধ্যে রোনাল্ড ক্লার্ক উনি মেইনলি 25টা টেকনিক্স এর কথা বলছিলেন।
বাট আমরা তো আর 25টা টেকনিক সবগুলো দেখবো না। এখানে হলো 25টা, প্রত্যেকটা টেকনিকের হচ্ছে 5টা করে, সরি মানে ওই 25টা টেকনিকের টোটাল 5টা হেডিং ছিল, মানে টোটাল মেইন টেকনিক হচ্ছে 5টা, এর প্রত্যেকটার মধ্যেই 5টা করে আছে, 5 5 25টা টেকনিক। তো আমরা জাস্ট প্রত্যেকটার 5টা করে দেখা লাগবে না, আমরা জাস্ট এই 5টা টেকনিক বলতে কি বোঝায় এই জিনিসগুলো দেখব। প্রথমত উনি বলতেছেন যে ইনক্রিজিং দ্য এফোর্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, 3টা কনসেপ্ট, ক্রিমিনাল, ভিকটিম আর টার্গেট। ধরো তোমার কাছে একটা মোবাইল ফোন আছে, একজন ছিনতাই করে নিয়ে গেছে, এখানে ক্রিমিনাল কে? ছিনতাইকারী। আচ্ছা, ভিকটিম কে? স্যার আমি। আর টার্গেট কি? মোবাইল। ফাইন। সো এখন উনি বলতেছেন যে ইনক্রিজিং দ্য এফোর্ট মানে তুমি তোমার এফোর্টটা অ্যাজ এ ভিকটিম, তুমি তোমার এফোর্টটা এমন ভাবে ইনক্রিজ করো যাতে করে ক্রিমিনালকে টার্গেটে রিচ করতে হলে তার এফোর্ট ইনক্রিজ করা লাগে। একটু পেঁচানো হয়ে গেছে, বাট আমি ক্লিয়ারলি বলি, মেইন কথা বোঝাচ্ছে যে টার্গেটটাকে ক্রিমিনালের জন্য একটু হার্ডেন করে দাও, কঠিন করে দাও। ধরো আমরা টাকা পয়সা কোথায় রাখি? লকারে। লকারে কেন রাখি? বাইরে কেন রাখি না? ওপেন প্লেসে কেন রাখি না? কারণ যাতে করে ওই ক্রিমিনালের জন্য এই টার্গেটটাকে রিচ করা কঠিন হয়। আমি গাড়ি তো চাইলে রাস্তায় রাখলেও পারি, কিন্তু না, আমি গ্যারেজে লক করে রাখছি। কেন? কারণ গ্যারেজ থেকে নিতে হলে তার একটু এফোর্টটা ইনক্রিজ করতে হবে, কষ্ট করতে হবে। তো এই জন্য উনি বলতেছে যদি তুমি তোমার এফোর্টটা এমন ভাবে ইনক্রিজ করো যাতে করে ক্রিমিনালকে ওই টার্গেট রিচ করার জন্য তার এফোর্টটা ইনক্রিজ করতে হয়, এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে পারো, তাহলে ক্রাইমের রেট অনেকটাই কমে যাবে। এরপরেরটা বলতেছে ইনক্রিজিং দ্য রিস্ক, মানে টার্গেটটাকে একটু রিস্কি করে দাও। টার্গেটটাকে রিস্কি করে দাও কিরকম? ধরো তুমি একজন ড্রাইভার নিয়োগ দিছো, অনেক সময় ড্রাইভার ঝামেলা করতে পারে, সো তুমি তার যে এনআইডি কার্ড আছে বা তার ফ্যামিলি মেম্বারদের আইডেন্টিটি সব তুমি নিয়ে রাখলা, কারণ তুমি ড্রাইভারকে সারাদিন গাড়ি দিয়ে রাখতেছো। তার কাছে কিন্তু ওই টার্গেটটা, কোন একটা ড্রাইভার তোমার যদি চুরি করতে চায়, ফর এক্সাম্পল গাড়ি চুরি করতে চায় বা ঝামেলা করতে চায়, তার জন্য কিন্তু টার্গেটটা ভেরি ইজিয়ার, কারণ সে সবসময় টার্গেটটা নিয়েই ঘুরতেছে। আর তুমি যদি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারো যে তার জন্য তার সব ডিটেলস তুমি নিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তার জন্য ওটা করা রিস্কি হয়ে যাবে। সো টার্গেট হার্ডেন আর টার্গেট রিস্কি দুইটা দুই জিনিস। ধরো এমন একটা অনেক দূরে কোথাও বা ধরো পাহাড়ের মধ্যে কোথাও একটা কোনো একটা খুব ভালো অ্যাসেট আছে বা ভালো ওয়ার্থি প্রপার্টি আছে, সেখানে অনেকগুলা তালা মারা আছে এবং সেটা ভাঙতে তোমার অনেক কষ্ট হবে, 2-3 দিন লাগবে এরকম, কিন্তু ওখানে কোনো সিকিউরিটি নাই, জাস্ট তালাটা ভাঙতে অনেক কষ্ট এবং সেটা অনেক এফোর্ট দেওয়া লাগবে। সো এটা ক্রিমিনালের জন্য একটা টার্গেট। আবার আরেকটা হচ্ছে কোন একটা ডিসপ্লেতে ধরো একটা ওই দামি একটা প্রপার্টি আছে, ওখানে সব সময় আশেপাশে মানুষজন আছে, কিন্তু তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারবা, তুমি চাইলে সেটাকে ধরতে পারবা, ধরে দেখতে পারবা, কিন্তু প্রচুর সিকিউরিটি আছে যেটা তুমি নিয়ে আসতে পারবা না। এখন এই দুইটার মধ্যে যেটা তোমার ওপেনলি আছে সেটা কিন্তু তোমার টার্গেটটা তোমার জন্য ইজিয়ার টু রিচ, তুমি চাইলে সেটা ধরতে পারবা, কিন্তু এটার মধ্যে কি রিস্ক বেশি। অন দ্য আদার হ্যান্ড তোমার ওই যে দূরে পাহাড়ে যে আছে ওখানে কোনো সিকিউরিটি নাই, ওটা যদিও টার্গেটটা রিচ করা হার্ড, কারণ অনেকগুলো তালা তোমার ভাঙতে হবে, স্টিল তুমি হয়তো অ্যাজ এ ক্রিমিনাল সেটাই প্রেফার করবা, কারণ ওখানে কিন্তু রিস্ক নাই। সো টার্গেট হার্ডেন করা আর টার্গেট রিস্কি করা দুইটা দুই জিনিস, এটা বোঝানোর জন্য বললাম। আচ্ছা, দেন রিডিউসিং রিওয়ার্ডস। রিওয়ার্ড রিডিউস করা মানে হলো ধরো একটা ক্রিমিনাল ক্রাইম করে কিসের জন্য? ক্রাইম করে কোনো না কোনো রিওয়ার্ড পাওয়ার আশায়। রিওয়ার্ড কি? ধরো তুমি মোবাইল চুরি করলা, এখন এই মোবাইল চুরি করে তুমি মোবাইলটা নিয়ে বিক্রি করবা, বিক্রি করলে কিছু টাকা পাবা, এটা হচ্ছে তোমার রিওয়ার্ড। এখন দুনিয়াতে এমন একটা সফটওয়্যার বের হইলো বা কোনো একটা অ্যাপস বের হইলো যাতে করে তুমি
তোমার ফোন চুরি হয়েছে, এখন তুমি এমন সিস্টেম করে দিলা সফটওয়্যারের মাধ্যমে ওই ফোন আর দুনিয়ার কেউ লক খুলতে পারবে না, মানে ওই ফোনটা টোটালি আনইউজড হয়ে গেল। এখন এইরকম কোন আবিষ্কার যদি দুনিয়াতে আসে, এরপরে কি মোবাইল চুরি আর হবে? মানে বোঝার চেষ্টা করো, সে যদি সেটা নিয়ে বিক্রি না করে, কারণ ওই মোবাইল যদি আনইউজড হয়ে যায়, মানে ইউজেবল না হয়, সেই মোবাইল তো আর কেউ কিনবে না। সো কেউ যদি না কিনে, সে তো আর রিওয়ার্ড পাবে না। বাই দ্য ওয়ে, তোমরা কি আমার কথা শুনতেছ? জি স্যার। তো মোবাইল যদি আর বেচা বিক্রি করতে না পারে, সে যদি রিওয়ার্ড না পায়, তাহলে তো এই মোবাইল চুরি পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে। সো বলতেছে যে যদি তুমি রিওয়ার্ডটাকে রিডিউস করে দিতে পারো, তাহলে তোমার ওই ক্রাইমটা করার পসিবিলিটি বা সংগঠিত হওয়ার পসিবিলিটি কমে যাবে। এরপরে আসতেছে রিডিউসিং প্রভোকেশন। রিডিউসিং প্রভোকেশন মানে কিছু কিছু আন্ডারলাইন ফ্যাক্টরস থাকে, কোন একটা ক্রাইম হওয়ার পিছনে কিছু কিছু আন্ডারলাইন ফ্যাক্টরস থাকে যেটা প্রভোক করে ওই ক্রাইমটা হওয়ার পিছনে। এখন ধরো তুমি এমন একটা পজিশনে আছো, কোন একটা পলিটিক্যাল পার্টির লিডার বা রুলিং পার্টির লিডার, এখন তুমি এমন একটা স্টেটমেন্ট দিলা, ওই স্টেটমেন্টের ফলে মানে কোন রিলিজিয়াস দাঙ্গা লেগে গেল, মানে তুমি একটা ভায়োলেন্সকে প্রভোক করে দিলা। সো তুমি এটা করতে পারো না বা করা উচিত না। আবার অনেক সময় আন্ডারলাইন ফ্যাক্টর হিসেবে ধরো সেক্সুয়াল হ্যারাসমেন্টের আন্ডারলাইন ফ্যাক্টরস হিসেবে পর্নোগ্রাফিকে ধরা হয়। সো যদি বলা হয় যে পর্নোগ্রাফিটাকে রিডিউস করা যায়, তখন হ্যারাসমেন্টের সংখ্যাটা হয়তো কমে যাবে। এগুলো হচ্ছে রিডিউসিং প্রভোকেশন। ফাইনালি হলো রিমুভিং এক্সকিউজেস। মানে আমরা স্পেশালি এটা বাঙালিদের ক্ষেত্রে খাটে বেশি, আমরা আসলে এক্সকিউজ দেওয়ার সুযোগ পাইলে আমাদের দিয়ে অফেন্সিভ অ্যাক্টিভিটিস বেশি হয়। ধরো তুমি হসপিটালের পাশ দিয়ে যাচ্ছ, তুমি জোরে ইচ্ছা মতো হর্ন বাজাচ্ছ, এখন তুমি জানো হসপিটালের পাশ দিয়ে হর্ন বাজানো ঠিক না, তারপরেও তুমি হর্ন বাজাচ্ছ। এখন তোমার কাছে মনে হয়েছে এখানে তো কোথাও লেখা নেই যে হর্ন বাজানো যাবে না, বাট এখানে যদি 3-4টা সাইনবোর্ড দিয়ে দেয়, হয়তো হর্ন বাজানোর সংখ্যাটা কমে যাবে। হয়তো আমরা বাঙালি, আমাদের ক্ষেত্রে হয়তো খুব একটা লাভ হয় না, তারপরেও হয়তো সংখ্যাটা কমবে। তুমি জানো যে এখানে পার্কিং করা ঠিক না, এখানে মানুষজন অসুবিধা হবে, তারপরও পার্কিং করতেছো, লিখবা যে তুমি হয়তো বলবা যে এখানে তো নো পার্কিং কোথাও লেখা নেই। সো যদি নো পার্কিং কথাটা লেখা থাকে, হয়তো তোমার এক্সকিউজের সংখ্যাটা কমবে। এখন এই সংখ্যাটা আসলে কমবে কেন? ধরো আমি তোমাদের কাছে বলে দিলাম যে কালকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এটাতে 10 মার্ক আছে, এটা ফাইনাল মার্কসের সাথে যোগ হবে। তো মানে ধরো অফলাইনে ক্লাসরুমে নিয়ে আসতে হবে। তো তোমরা এই 120 জনের মধ্যে হয়তো 70-80 জন ঠিকঠাক মতো বা 100 জন ঠিক মতো নিয়ে আসবা, মিনিমাম 20 জন আনবা না। ওই 20 জনের মধ্যে মিনিমাম 15 থেকে 18 জন এসে বলবা যে স্যার আমি অ্যাসাইনমেন্টটা পুরোটাই করছিলাম, আমি স্যার প্রিন্ট করতে পারি নাই, ভুলে নিয়ে এসেছি নাই, বা ইলেকট্রিসিটি চলে গেছে, অথবা আমার কম্পিউটার ক্র্যাশ করছে, এটসেট্রা। এরকম এক্সকিউজেস দিবা। বাট যদি আমি আগের দিন এরকম ভাবে বলে দেই যে দেখো এটা কালকে লাস্টেড, কালকের মধ্যে দিতে হবে এবং নো এক্সকিউজ উইল বি অ্যালাউড, তুমি কোনো কারণে যদি মিস করো, এটা অনেকটা ফাইনাল পরীক্ষার মতো, সো এটা আর আমি নেব না, তখন কিন্তু ওই যে 20 জন মিস করছে, এদের সংখ্যাটা অনেকখানি কমে যাবে। কমে হয়তো 3-4 জন আসবে, 2-4 জন থাকবেই যেগুলা মানে তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না, বাট প্রিভ্যালেন্স রেটটা অনেক বেশি কমে যাবে। সো এই হচ্ছে 5টা টেকনিক্স, আর এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদেরকে অ্যাসাইনমেন্টের টপিকগুলো দিছি আমি। জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিও। আর ক্লাস টেস্ট কবে জানি? কিভাবে জমা দিব স্যার? কিভাবে জমা দিব? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব গুগল ফাইলে, গুগল ক্লাসরুমে একটা করে দিতে, তোমরা ওখানে। এটা কি A4 এ হবে নাকি মানে স্যার ওয়ার্ডে হবে নাকি স্যার খাতায় লিখে? না না, হাতে লিখবা প্রত্যেকটা। আমার কোনো জিনিস ওয়ার্ডে হবে না, হাতে লিখে ছবি তুলে দিবা। সময় বেশি নাও, নো প্রবলেম, আমার কাছে সময় ইম্পর্টেন্ট না। স্যার এগুলো কি স্যার শর্ট কোশ্চেন? হ্যাঁ, আমি মনে হয় অ্যাসাইনমেন্ট নিয়ে এর আগে কথা বলছিলাম একবার, যে কিভাবে কি কতটুকু মানে 5 মার্কের জন্য লিখবে, এরকম বলছি না কথা? জি স্যার। প্রত্যেকটা কোয়েশ্চেন 5 মার্কের জন্য হলে যতটুকু লিখবা ততটুকু লিখবা। আচ্ছা সো আমরা ক্লাস টেস্ট কবে নিব বলছিলাম? স্যার 16 তারিখ 12টায়। আমারে তুমি 12টায় না, আমার 11টা থেকে। ওকে ফাইন, তুমি কিন্তু আমারে আগের দিন মনে করাবা। জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে ক্লাস শেষ করে দিলাম।